নমস্কার, আমি অধিক। আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। ভাবতে অবাক লাগে যে ভারত এবং চীন তারা একই সাথে প্রায় পরপর স্বাধীন হলেও আজকে চীন যেখানে সারা পৃথিবীর ইন্ডাস্ট্রিয়াল হাব, সেখানে ভারত ঠিক কোথায়? জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত সারিয়ে যখন পৃথিবীর প্রথম সারির দেশ, চীন যখন আমেরিকাকে চোখ রাগাচ্ছে, কেন আজও ভারতের রপ্তানি এবং আমদানির মধ্যে এত এত বিশাল ব্যবধান? আমরা সহজ করে একটা গল্পের মাধ্যমে বুঝে নিতে পারি যে ঠিক কোথায় আমরা পিছিয়ে আছি। ধরা যাক একজন ভারতীয়, ভারতের এডুকেশন সিস্টেম যেরকম, সেখান থেকে সে মোটামুটি ব্যাচেলার্স করে সে আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ছেলেটি পিএইচডি কমপ্লিট করেছে। ধরা যাক ছেলেটির নাম হচ্ছে রাজ বা রাহুল কিছু একটা। তো রাহুল এরপরে একটা দারুণ ঝকঝকে একাডেমিক কেরিয়ার নিয়ে ইন্টারভিউ বোর্ডে উপস্থিত হয়েছে জবের জন্যে, এবং তার একাডেমিক কেরিয়ার দেখে ইন্টারভিউয়াররা তারা মুগ্ধ। অলমোস্ট যখন রাহুল ইজ গোয়িং টু বি সিলেক্টেড, ঠিক সেই সময় একজন বয়স্ক ভদ্রলোক, তিনি ইন্টারভিউ বোর্ডে ছিলেন, যিনি চুপচাপ এতক্ষণ বসে রাহুলের ইন্টারভিউ দেখছিলেন, তিনি বললেন, দাঁড়ান, ফাইনালি আমরা এই ইন্ডিয়ান জেন্টলম্যানকে হায়ার করার আগে আমি সহজ একটা প্রশ্ন করতে চাই। আমি কোনো থিওরি, আমি তার পড়াশুনো কিচ্ছু এসব নিয়ে বলতে চাইছি না, কারণ দ্য সার্টিফিকেট ইজ মোর দ্যান এনাফ ফর মি। তিনি বললেন, আচ্ছা রাহুল, বলো তো যে শীতপ্রধান দেশগুলোতে যেখানে এখনও ফায়ার প্লেস রয়েছে, বা পুরনো কোনো বাড়ি যেখানে ফায়ার প্লেস ছিল ঘর গরম করার জন্যে, তো সেই ধুঁয়ো বের করার জন্যে কি হয়? আপনারা জানেন বাড়ির ওপরে চিমনি থাকে, তো সেরকম একটা চিমনি, তো সেই চিমনি পরিষ্কার করতে একটা কোম্পানির দুজন এমপ্লয়ি, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। ধরা যাক তাদের নাম হচ্ছে জর্জ এবং হ্যারিস। তো তারা দুজনে চিমনির ভেতরে ঢুকে পড়লো। জর্জ হচ্ছে খুব সিনসিয়ার, আর হ্যারিস হচ্ছে একটু ফাঁকিবাজ। তো জর্জ ভেতরে ঢুকে চিমনি পরিষ্কার করে কালিঝুলি মেখে ফেললো। হ্যারিস সে অতটা চিমনির গভীরে ঢোকেনি, সে মোটামুটি কাজ করেছে, এবং দিনের শেষে চিমনি পরিষ্কার করে জর্জ যে অনেক গভীরে ঢুকে অনেক বেশি কাজ করেছে, এবং হ্যারিস যে চিমনির এতটা গভীরে ঢোকেনি, বাট আফটার অল হি অলসো হ্যাজ কন্ট্রিবিউটেড। তো দুজনে তারা বেরিয়ে এলো। এখন আমার প্রশ্ন হচ্ছে, ইন্টারভিউয়ার ভদ্রলোক বললেন, মিস্টার রাহুল, হু উইল ওয়াশ ফার্স্ট, জর্জ না হ্যারিস, কে আগে স্নান করবে? রাহুল বলল, তো আচ্ছা বিপদ, বোকা বোকা প্রশ্ন। সে বলল, কেন? জর্জ বেশি কাজ করেছে, সে বেশি নোংরা হয়েছে, সুতরাং জর্জ তো আগে স্নান করবেই। বৃদ্ধ ভদ্রলোক হেসে বললেন, সরি মাই বয়, ইউ আর রং। জর্জের সামনে তো কেউ আয়না ধরে নেই। জর্জ বুঝতেই পারছে না যে তার মুখ থেকে সারা শরীর এত কালো হয়ে গেছে। উপরন্তু সে হ্যারিসকে দেখতে পাচ্ছে যে এতটা কালো হয়নি, কারণ সে একটু ফাঁকি মেরেছে। সুতরাং জর্জ কোনো আর্জি দেখাবে না আগে ওই শীতের সন্ধ্যায় স্নান করার জন্যে, বরং ফাঁকিবাজ হ্যারিস আগে স্নান করে নেবে। রাহুল খানিকক্ষণ বলল, হ্যাঁ তো ঠিক। বললো, ইয়েস 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 স্যার, আই এম রং। বললো, না, তোমাকে আবার একই প্রশ্ন জিজ্ঞেস করছি। জর্জ এবং হ্যারিস, জর্জ বেশি কাজ করেছে, চিমনির গভীরে গিয়ে বেশি কালো হয়েছে। হ্যারিস বেশি কালো হয়নি, কিন্তু চিমনির মধ্যে কাজ করেছে। এখন দিনের শেষে দুজনের মধ্যে কে আগে স্নান করবে? এখন রাহুল সে আর কোনো ঝুঁকি না নিয়ে বলল, কেন হ্যারিস আগে স্নান করবে? বৃদ্ধ ভদ্রলোক বললেন, আবারও ভুল করছো। জর্জ জানে যে হ্যারিস ফাঁকিবাজ, তো সে চোখের সামনে হ্যারিসকে দেখতে পাচ্ছে, যদিও তার সামনে কেউ আয়না ধরে নেই, বাট সে চোখের সামনে হ্যারিসকে দেখতে পাচ্ছে। জর্জ পরিষ্কার বুঝতে পারছে যে ফাঁকি মেরেও যদি হ্যারিস এত নোংরা হয়ে থাকে, তাহলে সে যে বেশি কাজ করেছে, সে নিজেও জানে সে বেশি কাজ করেছে, ন্যাচারালি না জানি সে নিজে কত বেশি নোংরা হয়েছে। তাই একটা সেলফ কনসাসনেস জর্জের মধ্যে তৈরি হবে, এবং সবার আগে সেই স্নান করতে ছুটবে।
রাহুল দেখলো এ তো আচ্ছা বিপদ, বললো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে বুঝলাম, জর্জি স্নান করতে যাবে। বৃদ্ধ ভদ্রলোক বললেন, না মাই বয়, বুঝে শুনে উত্তর দাও, জর্জ এবং হ্যারিস কে আগে স্নান করতে যাবে? এবারে রাহুল খানিকক্ষণ ভেবে বলল যে জর্জি যাবে। তখন বৃদ্ধ ভদ্রলোক বললেন, এ কি, তুমি একটা কোম্পানিতে চাকরি করতে এসছো আর তুমি এটা জানো না যে এভরিথিং ইজ এ টিম ওয়ার্ক? কেউ বেশি কাজ করতে পারে, কেউ একটু কম কাজ করতে পারে, কিন্তু দিনের শেষে এটা একটা টিম ওয়ার্ক। তাই জর্জ বা হ্যারিস তারা কেউই স্নান করার জন্য ছুটোছুটি করবে না। তারা দুজনে একসাথে যেটুকু স্পেস পাওয়া গেছে, যেটুকু পরিসর পাওয়া গেছে, তার মধ্যেই দুজনে একসাথে স্নান করবে। টিমওয়ার্ক ছাড়া কি কোনো কোম্পানি ফ্লারিশ করতে পারে? রাহুল বলল, ঠিক আছে বুঝলাম, দুজনে একসাথেই চান করবে। বৃদ্ধ ভদ্রলোক বললেন, কিছুই বোঝনি রাহুল, আমার কথা হচ্ছে দুজনে কেউই চান করবে না। রাহুল বলল, কেন? বলছে, আরে এটা একটা কর্পোরেট লাইফ, মানে হচ্ছে একটা কাট থ্রোট কম্পিটিশন। এক তখনই এক হবে যখন তার নিচে দুই থাকবে। সুতরাং জর্জ পারলে আরও কালিঝুলি মেখে বেরোবে এবং সে সবার আগে ছুটবে বসের কাছে ইমপ্রেস করতে বসকে, যে দেখুন আমি কত কাজ করেছি, আর ওই ফাঁকিবাজ হ্যারিসটা কম কালিঝুলি মেখেছে, তার মানে সে বিশেষ কাজ করেনি। এখন আসলে স্নান করার প্রশ্নই আসছে না, বরং কালি মাখার প্রতিযোগিতা হবে বসকে ইমপ্রেস করার জন্যে। এইভাবে জর্জ চাইবে তার কালো মুখ দেখিয়ে সিম্প্যাথি এবং প্রমোশন আদায় করতে। সুতরাং কেউই স্নান করবে না, পারলে হ্যারিস আরও একটু মুখে কালিঝুলি মেখে নেবে। রাহুল ভ্যাবা চাকা খেয়ে গেল, মনে মনে ভাবলো, তাই তো, সাধের চাকরিটা সোনার হরিণের মতো ফসকে যাচ্ছে। ফাইনালি সে হাত জোড় করে বলল, প্লিজ স্যার, গিভ মি অ্যানাদার চান্স। বৃদ্ধ ভদ্রলোক বললেন, ইয়েস মাই বয়, আমি আর একটা সুযোগ দিচ্ছি। প্রশ্ন কিন্তু সেম, হু উইল ওয়াশ ফার্স্ট, কে আগে স্নান করবে? রাহুল বলল, স্যার কেউই করবে না। বৃদ্ধ ভদ্রলোক খানিকক্ষণ হাসলেন, আমি তোমার এত মার্কশিট দেখেছি, এত সার্টিফিকেটস দেখেছি, আই ওয়াজ ইনিশিয়ালি ইমপ্রেসড, কিন্তু এই সামান্য প্রশ্ন করে আমি যেটা বুঝলাম, মাই বয়, মাই ইন্ডিয়ান বয়, রাহুল, তুমি হচ্ছ একটি অকাট মূর্খ। তুমি যা জোগাড় করে এনেছো ওই কাগজের টুকরো, যাকে তুমি বলছো মার্কশিট কি সার্টিফিকেট, ওগুলো বেকার, ওগুলো পুড়িয়ে দাও, জলে ফেলে দাও, বিকজ তোমার কোনো বাস্তব বুদ্ধি নেই। ইউ আর এ বুক ফুল ব্লকেড, তুমি হচ্ছে পণ্ডিত মূর্খ। রাহুল বলল, কেন স্যার? আমি তো আপনার লজিকটা বুঝতে পেরেছি এবং আমি স্বীকার করছি যে এতক্ষণ অবধি আমি ভুল উত্তর দিয়েছিলাম, আসলে এতটা গভীরভাবে আমি ভাবিনি। বৃদ্ধ ইন্টারভিউয়ার বললেন, কি বললে? এতটা গভীরভাবে তুমি ভাবনি? সরি ভাই বয়, তুমি এখনো ভাবতে শেখনি, তুমি এখনো কিছুই ভাবনি। যখন আমি তোমাকে বললাম যে জর্জ অ্যান্ড হ্যারিস দুটো পূর্ণবয়স্ক মানুষ, তারা চিমনির গভীরে ঢুকলো চিমনি পরিষ্কার করতে, তখনই তোমার আমাকে বাধা দেওয়া উচিত ছিল যে চিমনি তো খুব ছোট্ট হয়, খুব ন্যারো হোল, একটা খুব সংকীর্ণ একটা গর্ত, এবং সেখানে সাধারণত শিশু শ্রমিক ব্যবহার করা হয় বা খুব রোগা পাতলা লোক, কারণ বাচ্চা বা রোগা পাতলা লোকই ওই চিমনির ভেতরে ঢুকতে পারে। তো আমি তোমাকে প্রশ্ন করার সময় দুটো পূর্ণবয়স্ক মানুষ জর্জ আর হ্যারিস, তাদেরকে চিমনির গভীরে ঢুকিয়ে দিলাম, তাদেরকে চিমনি পরিষ্কার করালাম, লাস্টে প্রশ্ন করলাম যে কে স্নান করবে। তুমি একটা বারও তোমার মাথায় এটা তুমি আনতে পারলে না যে দুজন কেন, একজন পূর্ণবয়স্ক মানুষের পক্ষে ওই চিমনির মধ্যে ঢোকাটা কার্যত অসম্ভব। সুতরাং তুমি কিভাবে আশা করো যে তুমি আমার কোম্পানিতে হায়ার হবে? রাদার বিকজ অফ দ্য ল্যাক অফ ইউর প্র্যাকটিক্যাল নলেজ, তুমি আমাদের কোম্পানির পক্ষে একটা বোঝা ছাড়া কিছু নয়। তাই বেটার লাক নেক্সট টাইম, ইট ইজ নট ইউর কাপ অফ টি। বলে
রাহুলকে রিজেক্ট করা হলো। বন্ধুরা, এই গল্পটা অনেক কিছু বলে দেয়। ভারতে যে সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো রয়েছে, তারা কিছু বছরের শেষে কিছু শুকনো কাগজ প্রডিউস করে। যারা প্রডিউসড হয় তারা সবটাই জানে, কিন্তু কিছুই জানে না। যারা মুখস্থ বিদ্যা করে জানে, যারা বইয়ে কি লেখা আছে তারা মুখস্থ করে বইতে লিখে এসছে, কিন্তু এর ব্যবহারিক প্রয়োগ জানে না। একবার একজন অধ্যাপক, নারায়ণ গঙ্গোপাধ্যায় বিখ্যাত বাংলা সাহিত্যিক, বলছেন যে একজন ফিজিক্সের অধ্যাপক, তিনি বাড়িতে বসে আছেন। তো তার বাড়িতে তখন গেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়, গিয়ে দেখেন তার ঘর অন্ধকার। তো তিনি ওই ফিজিক্সের অধ্যাপককে জিজ্ঞেস করলেন, কি হে, তোমার ঘর অন্ধকার কেন? চারিদিকে তো আলো, লোডশেডিং তো নয়। তো ফিজিক্সের অধ্যাপক বললেন, আর বলো না, আমার ফিউজটা কেটে গেছে, পাড়ার ওই হাবুকে ডাকতে পাঠিয়েছি, সে এসে ফিউজটা মেরামত করে দেবে। সুনন্দ অবাক হয়ে ভাবছেন যে ফিজিক্সের অধ্যাপক, যিনি তার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এত কিছু তত্ত্ব বোঝান, বাস্তবে একটা ফিউজ সারাবার অ্যাপ্লিকেবল নলেজ তার নেই। রবীন্দ্রনাথ ঠিক তাই বলেছেন যে বিদ্যাকে আমরা বাহন করলাম না, বিদ্যাকে আমরা বহন করে চললাম একটা বোঝার মতো। যদি একটা বাচ্চা, সে যদি পরীক্ষার রুমে টুকলি করে, আমরা তাকে বলি চিটিং। আর যে বাচ্চাটা ওই মুখস্থ করে নিয়ে গিয়ে পরীক্ষার খাতায় বমি করে দেয়, সেও তো একই দোষের দুষ্ট, সেও তো সে একই কাজই করছে, চিটিং করছে। কারণ কেউই, ওই টুকলি করা ছেলেটি আর মুখস্থ করা ছেলেটি, কেউই জ্ঞান আত্মস্থ করেনি, হজম করেনি। যে কারণে আমরা ভারতীয়রা পিছিয়ে আছি। এবং যতদিন না বিদ্যার প্রয়োগ অর্থাৎ ভোকেশনাল শিক্ষাকে প্রাধান্য না দেওয়া হয়, ততদিন আমরা পিছিয়েই থাকবো। আমরা প্রচুর বই পড়বো, প্রচুর মুখস্থ করব, রাত জাগবো, প্রচুর আমরা ওই সার্টিফিকেট জড়ো করব, কিন্তু দিনের শেষে আমরা যা বলবো বা যা করব সেটা হচ্ছে অর্থহীন কিছু শব্দের কঙ্কাল, জীবনানন্দের ভাষায়। যে ইংরেজির অধ্যাপক টি.এস. এলিয়ট অ্যাজ এ লিটারারি ক্রিটিক, কোথায় ফেলিওর সেটা নিয়ে 1 ঘন্টা লেকচার দিতে পারেন, তাকে যদি কোনো একটা বিষয়ে, একটা আননোন কোনো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বলতে বলা হয়, তিনি পারবেন না, তিনি ঘাবড়ে যাবেন, অথবা তিনি বাংলাতে, মাতৃভাষাতে বলবেন। তাহলে সেই বিদ্যাটা শিখে লাভ কি, যার বাস্তব প্রয়োগ কিছু নেই? তাই ভারতে কোনো টেসলা নেই, ভারতে কোনো স্টার্লিং নেই, ভারতে কেউ নতুন কোনো কিছু আবিষ্কারের কথা বলে না। সেই ইঞ্জিনিয়ারিং পড়ে কী লাভ, যেটা শুধু কল সেন্টারের কাজে লাগবে? সেই ডাক্তারি পড়েই বা কী লাভ, যেখানে লোকে সেই হায়দ্রাবাদ, চেন্নাই, ব্যাঙ্গালোর, ভেলোর ওখানেই ছুটবে? কারণ ডাক্তারবাবু, আপনি কিছুই শেখেননি। ভালো থাকবেন, নমস্কার।